আমার হাত থেকে জগ পড়ার শব্দে বাবার ঘুম ভেঙে যায়। বাবা ঘুম থেকে উঠে যখন দেখে নিপা উঠানে দাঁড়িয়ে আছে, তখন তেড়ে আসে তাকে মারতে, অনেক রাগান্বিত অবস্থায়। আমি কোনো কিছু বোঝার আগেই বাবা তেড়ে গিয়ে নিপার পায়ের মধ্যে লাঠি দিয়ে আঘাত করে। নিপা পায়ে বাড়ি খেয়েও আমার দিকে অবলব দৃষ্টিতে তাকিয়েছিল, আমিও তার দিকে তাকিয়েছিলাম। আমার বাবা সাথে সাথেই বলতে লাগলো, তোর বিদেশি জামাই পেয়ে তো তুই অনেক খুশি ছিলি, এখন আমার ছেলের এখানে আসছিস কেন? চরিত্রহীন মেয়ে, তোর সাহস কত বড় হয়েছে আমাদের বাড়ির উঠানে আবার আসার? অনেক তো বদনাম করেছিস আমার ছেলেকে। এগুলো কথা বলে আমার বাবা নিপার ঘাড় ধরে ধাক্কাতে শুরু করে, আর আমি অধবম্ব হয়ে দেখছিলাম এগুলো সব দৃশ্য। বাবা নিপার ঘাড় ধরে আমাদের বাড়ি থেকে অনেক দূরে নিয়ে যায়, তারপর আবার ফেরত এসে পড়ে বাসায়। তার কিছুক্ষণ পর নিপার পরিবারের সবাই ওখানে উপস্থিত হয় এবং নিপাকে মারধর করে নিয়ে যায় তার বাড়িতে। এখানে হয়তোবা সবাই ভাববেন একজন অসুস্থ মেয়েকে কেন আমার বাবা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আসলে আমার পরিবারের সবাই আমার এই সব ব্যবহারে অনেক বেশি অতিষ্ঠ হয়ে গিয়েছিল, অনেক বেশি আমাকে নিয়ে চিন্তিত হয়ে গিয়েছিল। আমিও নিস্তব্ধ মনে এসব ভাবতে থাকতাম, একজন প্রেমিকার এত বছরের সম্পর্ক যদি সতীত্ব না পায়, প্রেম করে অন্য মানুষকে বিয়ে করে তাকে সতীত্ব দিয়ে দেয়, তখন আপনি এগুলো মেনে নিতে পারবেন? ভাবেই বাড়িতে আমার কেটে যায় আরও 28 দিন। 28 দিনের মাথায় আরও একটা খবর আসে, নিপার চাচাতো ভাই মৃত্যুবরণ করেছে। এই সময় আমি জানতে পারি গত 28 দিন কী হয়েছিল তাদের সাথে। যেহেতু আমরা মুসলিম, অন্যজনের জানাজায় অ্যাটেন্ড করতে দ্বিধাবোধ করি না, আর ওই সময় আমি ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারে তেমন কিছুই জানতাম না। আমার মাথায়ও কিছু নেই। শুরুর দিন আমি যে ব্ল্যাক ম্যাজিক করেছিলাম সেটাও আমি ভুলে গিয়েছিলাম। নিপার চাচাতো ভাই আমাকে মারধর করলেও তার জানাজায় না গেলে একটা বেয়াদবি হবে, মানুষত্ববোধ সব কিছু মিলিয়ে আমি আর আমার ছোটো ভাই বাইক নিয়ে তারপর তার জানাজায় যাই। কারণ এই বোধ আমার আছে, একটা মানুষ যতই অন্যায় করুক, এখন দুনিয়া থেকে সে বিদায় নিচ্ছে, তাকে সে শত্রু হলেও তার চেহারা একবার দেখে বিদায় দিয়ে আসা উচিত। জানাজা শেষ করে যখন আমি নিপার চাচাতো ভাইয়ের চেহারা দেখি, আমি প্রচণ্ড অবাক হই। এই ছেলের চেহারা এমন হলো কিভাবে? অথচ 28 দিন আগেই তার চেহারা ছিল খুব স্মার্ট আর সুন্দর। সে ছিল গালভর্তি দাড়ি এবং ফর্সা, সুস্বাস্থ্যের অধিকারী। তার মরা মুখ একদম একজন 80 বছর বুড়ার মতো লাগছে। গালে তার মাংস নেই বললেই চলে, পুরো কঙ্কালের মতো দেখতে লাগছিল। তার স্কিন টোন, তার শরীরের রং একদম কালো কুচকুচে হয়ে গিয়েছিল। তার চোখ একদম ভিতরে ঢুকে গিয়েছিল। দেখে আমি একদম পুরো ভয় পেয়ে গিয়েছি। তার চোখ এত গর্তে বা এত ভিতরে ঢুকে গিয়েছিল যে আঙ্গুল দিয়েও স্পর্শ করতে কঠিন হবে। ওর চেহারা দেখে আমার মনে পড়ে যায় ব্ল্যাক ম্যাজিকের কথা। তাহলে আমার করা ব্ল্যাক ম্যাজিক কাজ করেছে। পরে সাথে সাথেই চিন্তা আসতে থাকে, ওর মৃত্যু কি তাহলে আমার জন্যই হয়েছে? রাগের মাথায় কত কী না করেছি আমি। আসলে এসব তো আমি চাইনি, না আমি তো চেয়েছিলাম, কিন্তু এখন এগুলো কি হয়ে যাচ্ছে? এখন আমি নিজেই এগুলো সহ্য করতে পারছি না কেন? আর সে কি আমার জন্য মরেছে? সত্য নাও তো হতে পারে। এগুলো চিন্তা করতে করতেই আমি তাদের বাসা থেকে তাড়াতাড়ি করে বের হয়ে আসি। জানা যায় আরও অনেক মানুষ জড়ো হয়েছে। সেখানে আমার একটা বন্ধুও ছিল, রিফাত নাম তার। আমি আমার ছোট ভাইকে বাসায় পাঠিয়ে আমি আমার বন্ধু রিফাতকে নিয়ে বাজারে যাই। কথায় কথায় রিফাতকে জিজ্ঞাসা করি নিপার চাচাতো ভাই কীভাবে মারা গিয়েছে। তার কথায় যা শুনলাম তা শুনে আমার দুনিয়ার সব কিছু ভোঁ ভোঁ করছিল। রিফাত আমাকে যেভাবে বলেছে আমি সেভাবেই বলছি। নিপার বিয়ের যেদিন হয়েছে, অর্থাৎ যেই দিন তুমি জেলে গিয়েছিলে, সেই দিন নিপার চাচাতো ভাই প্রচণ্ড বমি করে। আর বমিও এমন তেমন বমি নয়, কালো বমি করছিল। কালো বমির সাথে রক্ত বমি করছিল। সেই সময় তার অবস্থা অনেকটা খারাপ হয়ে যায়। তারপর পরিশেষে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার তাকে বমির ওষুধ খাইয়ে সেখান থেকে কেটে পড়ে, কিন্তু সে কোনোভাবেই ভালো হচ্ছিল না। তারপর তার চাচাতো ভাইকে এভাবে বাড়িতে আনার পর সে অনেক অস্বাভাবিক আচরণ করছিল। বারান্দাতে গিয়ে নিজে নিজেই কী জানি বলতেছিল, নিজে নিজেই ইশারা করতেছিল। তার পরিবারের কোনো সদস্য তাকে কোনো কিছু বললে সে সেগুলো না শোনার ভান করে, যেন তার উপর কিছু একটা ভর করে বসেছে। পরদিন সকালবেলা সে সকালে উঠেই নিজের হাত নিজেই কামড়াতে শুরু করেছিল। তখন এই রক্তাক্ত অবস্থায় তাকে আবার নিয়ে যাওয়া হয় হসপিটালে। তার 2 দিন পর তাকে যখন আবার বাসায় নিয়ে আসা হয়, সে আবারও তখন পাগলামি শুরু করে। শুধু বাতাসে তাকিয়ে থাকে, খোলা আকাশের নিচে পড়ে থাকে আর শুধু চিল্লাপাল্লা করে। আরেক সময় বিকালে সে চিল্লে উঠে বলে, কে আপনি? আপনি কেন আমার সাথে এরকম করছেন? সে কেমন জানি পাগলের মতো ব্যবহার করতো। আতখা বসে থেকে সে শুধু চিল্লায় উঠতো, বলতো, কোথা থেকে আসছেন? কে আপনি? আমি আপনার কি ক্ষতি করেছি? এগুলোর কোনো মিনিংই হয় না আসলে। এগুলো দেখে তার পরিবার বুঝতে পারে তাকে মনে হয় কোনো জিনভূত আসর করেছে। এই কথা বলে রিফাত চায়ের কাপে একটা চুমু দেয়। এগুলো কথা শুনে আমি তার দিকে একঘেয়েমি হয়ে তাকিয়েছিলাম। রায়হান আবার নিজে থেকেই বলা শুরু করে, ওর চাচাতো ভাইয়ের এইসব অবস্থা দেখে হুজুরকেও ডাকা হয়েছিল। হুজুর যখনই নিপাদের বাসায় পা ফেলে তখনই নিপার চাচাতো ভাই অনেক জোরে জোরে চিল্লাপাল্লা করছিল, হুজুরকে গালিগালাজ করতেছিল। পরে ইমাম বাসার ভিতরে ঢুকে কি করেছে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু বাসার বাইরে থেকে আমরা অনেক সজোরে অনেক চিৎকার শুনতে পারছিলাম নিপার চাচাতো ভাইয়ের। সে বেশিরভাগ সময় ইমাম সাহেবকে নিয়ে গালিগালিজ করতেছিল আর যন্ত্রণাদায়ক চিৎকার করতেছিল।
প্রায় আধা ঘন্টা পর রুকায়া শেষ করে ইমাম সাহেব বের হয়ে যায় বাসা থেকে। ইমাম সাহেব তারপর চাচাকে বলেন, আপনার ছেলেকে কেউ জাদুটোনা করেছে, কে করেছে তা বলতে পারবো না, কিন্তু যেই করেছে অনেক মারাত্মক লেভেলের জাদুটোনা করা হয়েছে আপনার ছেলেকে। এটা বলে ইমাম আরও বলেন, আপনি ভালো কোনো কবিরাজের কাছে নিয়ে যান আপনার ছেলেকে। চাচা যখন অনেক ধরনের কবিরাজ দেখতে থাকে, তার মধ্যে তার চাচাতো ভাইয়ের পাগলামি আরও বেশি বেড়ে যায়। তারপর একদিন প্রচণ্ড চিৎকার শুনে আমরা সবাই তার বাসায় দৌড়িয়ে যাই। দৌড়িয়ে যেয়ে দেখি নিপার ভাই অনেক বেশি চিৎকার করছে, কারণ তার বাবা কবিরাজ আরেকজনকে ধরে নিয়ে এসেছে। এই কবিরাজ ওর চাচাতো ভাইয়ের গায়ে গোলাপ জল ছিটায়, তারপর কি জানি পড়তে থাকে। তাকে বিছানায় হাত বাঁধা পা বাঁধা অবস্থায় রাখা হয়। সে ওই অবস্থায় অনেক বেশি ছটফট করছিল। তারপর হঠাৎ করে সে অনেক বমি করে দেয়। ওই সময় আমরা সবাই মিলে একটা অলৌকিক দৃশ্য দেখতে পাই। নিপার চাচাতো ভাইয়ের মুখ থেকে একটা ভাজা ইঁদুর বের হয়। ভাজা বলতে তেলে একটা ইঁদুরকে ভাজলে যেরকম দেখতে হবে সেরকমই হবে। এই দৃশ্য দেখে একদম আমার বমি বের হয়ে যাচ্ছিল। এইটুকু বলে রিফাত একটু ব্রেক নেয়। আমি একটা কথাও তাকে জিজ্ঞাসা করি না, সে নিজে থেকেই আমাকে বলতেছিল সব কথা। সে আমাকে আরও বলে, এই কবিরাজের চিকিৎসার পর নিপার চাচাতো ভাই পুরোপুরি সুস্থ হয়ে যায়। এই বমির পরই পুরোপুরি সুস্থ হয়ে যায়। পরে কবিরাজও টাকা নিয়ে একদম চলে যায়। যাওয়ার দিন কবিরাজ বলে যায়, নিপার চাচাতো ভাইকে কেউ বান মেরেছে, কে মেরেছে সে তারপর দিন এসে বলবে। আপাতত রোগী সুস্থ আছে, আপনারা কোনো চিন্তা করবেন না। আমাদেরও সবার ইচ্ছা হয় জানতে যে তাকে বানটা কে মেরেছে। সকাল হতেই আমি মাকে জিজ্ঞাসা করি, মা কোনো খবর এসেছে তাকে বান কে মেরেছে? মা একদম চুপ থাকে, মা আমাকে কোনো কিছুই বলে না। পরে তার কিছুক্ষণ পর মা আমাকে উত্তর দেয়, কবিরাজের ফোন নাকি বন্ধ। কবিরাজের মেয়ে বলে আজকে সকালেই মারা গিয়েছে। কবিরাজই পরে হঠাৎ আচমকাভাবে ফোন দিয়ে বলছে সে এই কাজ আর করতে চায় না। তখন আমার কাছে ওই জিনিসটা খুবই খারাপ লেগেছে। কবিরাজ মাঝপথে কেন ছেড়ে চলে গেল? সাথে সাথেই নিপার চাচাতো ভাই আবারও অসুস্থ হয়ে পড়ে। তারপরে নিপার চাচাতো ভাই দিন দিন শুকাতে শুরু করে। গালের মাংস যেন একদম ভিতরে ঢুকে যায়। গালের চাপা কঙ্কালের মতো হাড্ডি বেরিয়ে পড়ে। যেমনই দিনের পর দিন যাচ্ছিল, চোখগুলো ভিতরে ঢুকে যাচ্ছিল। তার হাতের পায়ের রগ একদম ফাঁকা হয়ে যাচ্ছিল। তার হাড্ডি, হাতের হাড্ডি, পায়ের হাড্ডি সব ফাঁকা হয়ে একদম চামড়া বের হয়ে যাচ্ছিল। তার মাথার চুল আস্তে আস্তে পড়তে শুরু করে এবং সাদা হয়ে যায়। নিপার চাচাতো ভাইয়ের মুখ পুরো চুপসে যায়। সেই সময় নিপার তালাকও হয়ে যায়। নিপারও প্রায় সেম অবস্থায় ছিল। নিপারও শারীরিক অবস্থা খুবই কুৎসিত হতে থাকে। তারও চোখ ভিতরে ঢুকে যায় এবং সে দিনের পর দিন চিকন হতে থাকে। মা থেকে জানতে পারি নিপাও রাতে খারাপ স্বপ্ন দেখতো, ঘুমাতে পারতো না, অনেক ডিপ্রেশনে ছিল, সংসারে কোনো মনোযোগী দিতে পারছিল না। এই জন্যই হয়তোবা তার স্বামীও তাকে তালাক দিয়ে চলে গিয়েছে। এই সময় দুইজনের চেহারাই খুবই কুৎসিত হয়ে গিয়েছিল, কিন্তু তার চাচাতো ভাইয়ের চেহারা আরও বেশি কুৎসিত হয়েছিল। পরে তো সে মৃত্যুবরণই করলো। নিপা চাচাতো ভাই যেদিন মারা যাবে সেদিন তার অনেক কষ্ট হয়েছিল। সে নিঃশ্বাসই নিতে পারছিল না, নিঃশ্বাস যেন নিচ্ছিল খুবই কষ্টে। ওই দিন বাড়িতে 2 ধরনের ডক্টর এনে দেখানো হয়, তারপরেও কোনো লাভই হয়নি। শেষমেশ সে মৃত্যুবরণই করলো। রিফাতের মুখে এসব শুনে আমি একদম হতভম্ব হয়ে যাই। বিশ্বাস করবেন না, আমার ওই দিন পায়ে কোনো মাটিই ছিল না, এরকম লাগছিল। আমার সেই দিন এত খারাপ লাগছিল যে আমি বলে বোঝাতে পারবো না। চা শেষ করে আমি বাড়িতে চলে আসি। আর আমার বুঝতেও বাকি রইল না যে এগুলো সব একমাত্র আমার জন্যই হয়েছে। ওই সময় আমার শুধু এটাই মনে আসতেছিল, ও সংসার করতো, নিপা সংসারই করতো, ওটাই ভালো ছিল। তার চাচাতো ভাইও বেঁচে থাকতো, সেটাই ভালো ছিল। আমি তো এতটা ভয়ঙ্করও চাই নাই, আমি চাইনি কালো জাদু করতে। আমি আসল কথা এগুলো বিশ্বাসই করতাম না, আর আমি জানতাম এগুলো কিছুই হবে না। আর আমি যেভাবেই নিপাকে পেয়েছি, সে তার সতীত্ব হারিয়ে এসেছে। সে অন্য পুরুষের সাথে একজনের সাথে শুয়ে তারপর আমার কাছে এসেছে, তাও আবার নিজের ইচ্ছায় আসেনি। তাকে আমি কালো জাদু করে আমার কাছে এনেছি। আর তার মধ্যে আমার জন্য তার চাচাতো ভাইয়ের মৃত্যুটাও অস্বাভাবিকভাবে হয়েছে। অনেক অনেক বেশি যন্ত্রণা পেয়ে সে মৃত্যুবরণ করেছে। নিপা আমার কাছে এসে পড়বে তো ঠিকই, কিন্তু সেটা হচ্ছে আমি তাকে ফোর্স করে আনিয়েছি আমার কাছে। এই সব কিছু থিঙ্ক করতে করতে আমাকে নিজেকেই আমার নিজের অপরাধী মনে হচ্ছিল। সব কিছু ভেবেচিন্তে আমি সিদ্ধান্ত নিলাম এগুলো সব আমি আমার বাবাকে শেয়ার করব। আমার বাবা এগুলো তো কখনোই মানবে না, কারণ আমার বাবা কখনোই অন্যায় সহ্য করে নাই। আমাকে তো মানবে নাই, সাথে আমাকে ঘর থেকেও বের করে দিবে। তারপর আমি কিতাবটা খুঁজতে থাকি। কিতাবটা যে কোথায় রেখেছি, নিপার যন্ত্রণায় আমি সেটা ভুলেই গিয়েছি। আমি আশেপাশে সব জায়গায় আমার ঘরে খুঁজতে থাকি কিতাবটা খুঁজতে খুঁজতে মাই আমাকে পরে কিতাবটা বের করে দেয়। মা আমাকে বলে, ওই দিন তুই ছটফট করে চলে গিয়েছিলি, তখন তোর হাত থেকে কিতাবটা পড়ে যায়, তুই বুঝতে পারিসনি। আমি তোর ভার্সিটির বই ভেবে আমি আমার আলমারিতে সযত্নে রেখে দিয়েছিলাম, এ নে তোর কিতাবটা। আম্মা কিতাবটার ব্যাপারে কিছু বুঝতে পারিনি বলে আমি খুশি হই এবং কিতাবটাকে নিয়ে আমি আমার রুমে চলে আসি। তারপর বাজারে গিয়ে আমি 4টা মোমবাতি কিনে নিয়ে আসি। আমার বন্ধুর বলায় যেভাবে আমাকে বলেছে সেভাবেই আমি আমার শরীরকে নাপাক করে মোমবাতিগুলো জ্বালিয়ে কিতাবটা পড়া শুরু করি শয়তানকে ডাকার জন্য। কিতাবটা বাংলায় লেখা হলেও অনেকটা উচ্চারণ হচ্ছে আরবির মতো। আমি অনেকক্ষণ পড়ার পরে মোমবাতিগুলো দেখি নিভে গেছে। পরে আমি বুঝে যাই কাজ হয়েছে। যেহেতু পুরো রাত ছিল তাই রুম ছিল একদম অন্ধকার।
এই অন্ধকারের মধ্যেই একটা অলৌকিকভাবে শব্দ ভেসে ওঠে। কথোপকথনগুলো ছিল, আপনি কি আমাকে ডেকেছেন মালিক? আমি বললাম হ্যাঁ। পরে আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি সে যাকে দিয়ে আমি কালো জাদু করেছিলাম? বলে হ্যাঁ, আমি আপনার দাসত্ব, আমি আপনার কাজ করে দিয়েছিলাম। আমি তারপর বলি, আমি এই কালো জাদু কাটাতে চাই। আমি চাই নিপা তার শ্বশুরবাড়িতে ফিরে যাক এবং তার স্বামীও যাতে তাকে সুন্দরভাবে মেনে নেয়। সে আমাকে বলে ঠিক আছে মালিক। তারপর বলে, আপনার হুকুম আমি পালন করব, কিন্তু এর বিনিময়ে আপনি কার জীবন দিতে চান? শয়তানের মুখে এই কথা শুনে আমার মাথায় আরও একটা বাজ ভেঙে পড়ে। একজনের মৃত্যুর খবর শুনে এখনও আমার গায়ে কাটা বিচ্ছে। এখন নাকি আরেকজনকে বলি দিতে হবে এই একটা হুকুম পালনের জন্য। আরও একজনকে আমি কিভাবে এরকম মৃত্যুর স্বাদ গ্রহণ করতে দিব? পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি জীবনের বিনিময় ছাড়া কোনো কাজ করবেন না? সে বলল, তারপর মালিক, আপনার প্রত্যেক হুকুমেই আপনার কারো জীবন আমাকে উপহার দিতে হবে। তারপর আমি তাকে বললাম, মানুষের জীবন নয়, কোনো পশু পাখির জীবন দিলে হবে না? এটা বলার পরেই দেখি 4টা মোমবাতি আবার জ্বলে ওঠে। তখন আমি খুব অবাক হই, সে আমাকে না বলেই, উত্তরটা না দিয়েই কেন চলে গেল? প্রথমবার যখন রায়হানের সাথে করি তখন তো সে এভাবে চলে যায়নি। আমি আবারও কিতাবটা পড়তে শুরু করি, তাকে ডাকতে শুরু করি। বই পড়তে পড়তে অনেকক্ষণ পর আমি আবার শুনতে পাই তার আওয়াজ, আমাকে ডেকেছেন মালিক? তারপর আমি জিজ্ঞেস করলাম, আপনি আমার কথার উত্তর না দিয়ে চলে গেলেন কেন? সে আমাকে বলে, মালিক, আপনি আমাকে উপহার দিবেন না মানা করেছেন। আপনার উপর আক্রমণ করার আগেই আমি এখান থেকে চলে যাই, যাতে আপনার কোনো ক্ষতি না হয়। আপনি আমার মালিক হন। তারপর আমি বললাম, ঠিক আছে, তাহলে আমি আপনাকে একটা জীবন দিচ্ছি। এই গ্রামের মধ্যে সবচেয়ে বেশি জালিয়াতি জুলুম যেই করে, আপনি তার জীবন নিয়ে নেন এবং আমার এই হুকুমটা পালন করেন। সে সাথে সাথেই আমাকে তারপর বলল, ঠিক আছে মালিক, আপনার কাজ হয়ে যাবে। আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না আমি এগুলো কি করে যাচ্ছি। আমি জাস্ট এগুলো সব ফ্লো বা লাইফের গতি যে এরকম বলে, লাইফের গতি অনুযায়ী আমি শুধু এগিয়ে যাচ্ছিলাম। যেটা আমার কাছে ভালো মনে হচ্ছিল আমি সেটাই করছিলাম। আমার অডিয়েন্সরা যারাই আছেন, যারাই আমাকে শুনছেন, আমাকে কাইন্ডলি জানাবেন যদি কেউ কালো জাদু করে থাকেন বা কেউ যদি কালো জাদুর শিকার হন, অবশ্যই কমেন্ট করবেন। আমি জানি কালো জাদুর ব্যাপারটা অনেকেই বিশ্বাস করবে না, কিন্তু বিশ্বাস করতে বাধ্য হবে যদি কারো লাইফের সাথে এটা ঘটে থাকে। তারপরের ঘটনা আমি বলি কি হয়েছে। 1 মাস 4 দিনের মাথায় আমার ছোট ভাই অস্বাভাবিক আচরণ শুরু করে। আমার ছোট ভাইও একই পাগলামি শুরু করেছিল যেরকম নিপার চাচাতো ভাই করতো। এগুলো সব কিছু আমার নিজ চোখে দেখে আমার আর কোনো কিছুই বুঝতে বাকি রয়নি এগুলো কেন হচ্ছে। আমি ঢাকা ভার্সিটিতে পড়ি, ম্যাক্সিমাম টাইম আমার ঢাকায় থাকা হয়, তাই আমার ছোট ভাইয়ের ব্যাপারে তেমন একটা খোঁজ খবর নেওয়া হতো না। সে গ্রামে কী করতো না করতো। সে গ্রামে অনেক রাজনৈতিক দলের সাথে লিপ্ত ছিল। গ্রামের নেতাদের সাথে থেকে থেকে সে অনেক অসহায় মানুষদের ক্ষতি করেছে। তার কিছু বন্ধুদের সাথে এটাও জানতে পারি সে স্কুলের কলেজের মেয়েদের সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেছে। আমি কখনো কল্পনাও করতে পারিনি আমার ছোট ভাই এইসব বাজে কাজে লিপ্ত ছিল, কিন্তু এই মুহূর্তে এসব ভাবার সময় কোথায়? ভাই তো আমারই, এগুলো পরে বোঝানো যাবে। এখন আমার ভাইকে শুধু বাঁচাতে হবে, এটাই আমার মাথায় খেলছিল। কিন্তু এখন তো আমি নিজেই তার উপর কালো জাদু করে দিয়েছি। বিশ্বাস করবেন কিনা জানি না, 1 মাস 7 দিনের মাথায় আমার ছোট ভাই পরে মারা যায়। কিন্তু এর আগেই আমি শয়তানকে অনেকবার ডেকেছি, কিন্তু শয়তান আমাকে কোনোভাবেই সাড়া দেয় নাই। যেই বন্ধু আমাকে ব্ল্যাক ম্যাজিক শিখিয়েছে আমি তাকেও ফোন দিই, তাকেও জানাই, কিন্তু সে আমাকে বলে শয়তানের কাজ একটা শেষ হওয়া না পর্যন্ত সে আর তোর কাছে আসবে না। কাজ শেষ করে আবার দ্বিতীয় কাজের জন্য তোর কাছে আসবে। সে আমার ছোট ভাই। আমি আমার জীবনের সব বড় ভুলগুলো কিভাবে জানি করে ফেলেছিলাম, আমি নিজেও টের পাচ্ছিলাম না। আমার ছোট ভাইয়েরও একইভাবে মৃত্যু হয়, চেহারা হয় অনেক কুৎসিত, ঠিক নিপার চাচাতো ভাইয়ের মতো। যদি এখানে সব কিছু ঠিক হয়ে যেত তাহলে এখানে এই ঘটনাটা শেষ হয়ে যেত। দেখা যাচ্ছিল আমি আমার একটা ভুল ঠিক করতে যেয়ে, 2টা ভুল ঠিক করতে যেয়ে আমি আরও শত ভুল করে যাচ্ছিলাম। আমার রাগে মাথা পুরো ফেটে যাচ্ছিল। 3য় পর্বে আমি বলবো আমি শয়তানের সাথে কি আচরণ করেছিলাম। সো আসসালামু আলাইকুম গাইস, সবাই সাথে থাকবেন এবং 3য় পর্বের জন্য আমাকে অনেক কমেন্ট করবেন। আর এই পর্বতে আপনার কাছে কোন জিনিসটা অনেক বেশি শকিং লেগেছে সেই জিনিসটা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ এই পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য।